নিবিড় সকালবেলা যেন ঘুম থেকে উঠতেই চায় না, জোর করে উঠাতে হয়। এদিকে আবার স্কুল না গেলেও ওর অসুবিধা, স্কুলে যে যাওয়ার সময় অসুবিধা, মানে ও কি করবে আসলে বুঝতে পারে না। রমজান মাস তো সকালবেলা রাতটা জাগতে হয়, ওদিকে ঘুমাইতে হয়, ঘুমাইতে ঘুমাইতে 10টা 11টা বেজে যায়। আবার এদিকে ওর আবার 3টা 3:30টার দিকে উঠে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে দেখা যায় ভোর হয়ে যায়। ভোরবেলাতে এই আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় থাকে, ওইটুক সময়ে আসলে ওর ঘুম হয় না। নিবিড়, উঠো উঠো, দেরি হয়ে গেল। মা ছেলে রওনা হয়ে গেলাম। নিবিড় তো একদম ঢুলছে মনে হচ্ছে, বারবার বলছে আম্মু আমার ঘুম আসছে। ওর হাঁটার অবস্থা দেখেন, একবার জোরে জোরে হাঁটবে, একবার ধীরে ধীরে হাঁটবে, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, বলবে হাঁপিয়ে গেছে। দেখেন হাঁপিয়ে গেছে আমার ছেলেটা, জোর করে করে ওকে নিয়ে যেতে হবে। তাই তো আমরা স্কুল বাসের জন্য অপেক্ষা করব। আর আরেকটু এগিয়ে যেতে হবে। এখানেই মূলত আসলে বাস উঠি, এখানেই আসে। কিন্তু সামনে আবার ওই সাইডে আবার এক অভিভাবক থাকে, তার জন্য কাছাকাছি এক জায়গায় থাকি, যারা একসাথে উঠতে পারি। তো এই তো চলে আসছি। আমার ওই যে নিবিড় ক্লাস শেষ করে টিফিন টাইমের একটু সময় পেয়েছে 15 মিনিটের জন্য। তো এইখানে এসে ফুটবল খেলাচ্ছে ওর বন্ধুদের সাথে। তো এখনই আবার ক্লাসে চলে যাবে, ক্লাস থেকে আবার 1-1.5 ঘন্টার মধ্যে ছুটি হয়ে যাবে, তখন আবার বাসায় যাব। এই তো বাসায় চলে আসছি। আসার পরে বিছানাটা সকালবেলা ভোরবেলা উঠে চাদরটা একটু ধুয়ে দিয়েছিলাম, নিবিড় একটু নোংরা করে ফেলেছিল খাবার খেয়ে। তো এসে দেখি শুকিয়ে গেছে, বিছানাটা ঝাড়লাম, ঘরটা ঝাড়ু দিলাম, ঘরটা মুছলাম। এখন এবার গোসল করব, তারপরে রান্নার প্রস্তুতি নিব একে একে। আজকে একটু ভর্তা করব বেশি, প্রত্যেক দিন মাছ মাংস খেতে ইচ্ছে করছে না। আজকে মসুরের ডাউল ভর্তা করব আর আলু ভর্তা করব আমার জন্য। আর এসেই তো নিবিড় দেখে ওর দাদু এসেছে, নিবিড় তো একদম সারপ্রাইজ হয়ে গেছে। আল্লাহ, কি যে খুশি! ও মনে করেছে ওর দাদু এমনি এমনি বলছে যে আজকে আসবে আজকে আসবে। আর ও বারবার বলছিল আম্মু আজকে দাদু আসতে চায়। তারপরে দাদু আবার ফোন করেছে আসবে না। অলরেডি তখন আমার শ্বশুর বাসায় এসেছে, মানে আমি নিজেও জানি না যে আজকে নিবিড় আসবে। মানে ও এত বারবার ফোন দিচ্ছিল। আর এমনিতেই তো আমার শ্বশুরের অবস্থা খুব খারাপ ছিল, একটু জ্বর। আমি গতকাল থেকেই জ্বর ছিল, এখান থেকে যাওয়ার পর থেকেই জ্বর। পরশুদিন সে চলে গিয়েছিল, কিন্তু নিবিড় বাধ্য করেছে নিবিড় বগুড়াতে নিয়ে আসতে। তো এসে দরজাটা খুলেই নিবিড় দেখে ওর দাদু চেয়ারে বসে আছে। তো ও তো যে সে খুশি না, বাপরে বাপ! দাদুকে জড়ায়ে ধরে দাদুকে মনে হয় কি যে চুমা দেওয়া শুরু করেছে। মানে ও যেন পৃথিবীর সমস্ত খুশি সমস্ত কিছু ওর দাদুকে পেয়ে ওর সব কিছু পাওয়া হয়ে গেছে। তো মাশাল্লাহ, নিবিড় তো অনেক খুশি, আর কথাই যেন ওদের শেষ হচ্ছে না। একের পর এক কথা, এখানে যাবে সেখানে যাবে, তুমি চলে গেলে আমার একদমই ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। মানে গতকাল এমনি দেখেন আমার ছেলেটা একটু ধমক দিয়েছিলাম, ও এটাতেই ওর মারাত্মক আঘাত লেগেছে। দাদুকে আবার সেটাই বলে দিচ্ছে যে আম্মু আমাকে অনেক জোরে জোরে কথা বলছে, জোরে জোরে কথা বলে আমাকে বকছে, আমি কান্না করেছি তোমার জন্য, এই জন্য। তোর দাদু বুঝাচ্ছিল আসলে সব সময় ওর দাদু তো আর সবসময় কাছে থাকতে পারবে না। কিন্তু নিবিড়ের যে অত্যাচার, যে মানে যা শুরু করে দিয়েছিল, আর এমনিতে একটু শরীরটা আমার বেশি খারাপ। আর যে ওষুধগুলো খাচ্ছি সবসময় মন খিটখিটে হয়ে থাকে, রাগ যেন উঠেই থাকে, সবসময় ভালো লাগে না, মাথা ব্যথা শুরু করে, সবসময় যেন মাথা ধরেই থাকে। কি ওষুধ দিয়েছে ডাক্তার, সেটা খেলে আরও বেশি খারাপ লাগছে মাথার মধ্যে।
তো সব মিলিয়ে বাবা দেখেছে যে কী জানি নাচ মানে আমি ওকে বকতেও পারি, ওই জন্যে ওর দাদু হলো যে না, নাসরিনেরও শরীর ভালো না, তাহলে চলে যাই। তো ওই জন্যই আমার শ্বশুর আসছে, কিন্তু আমি সত্যিই জানি না যে আমার শ্বশুর আজকে আসবে। তো এই তো কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম, ভাতের মধ্যে দুটো আলু দিলাম, আর অলরেডি ডাউল আমি সেদ্ধ করে নিয়েছি, ছোট্ট পাতিলে ডাউলটা সেদ্ধ করে নিয়েছি। আর পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে আজকে হাতে মাখিয়ে ভর্তা করব, অনেক মজা লাগবে। আর রান্নাটা শেষ করে একটু ছাদে যাব, কাপড় চোপড় বাসায় এসে গোসল করার সাথে সাথে কিছু কাপড় চোপড় ধুয়ে উপরে দিয়ে আসছিলাম, তো সেগুলোই আনতে যাব। আর ছাদে একটু টবে পানি দিতে হবে, আমি ছাদের চিন্তাও একটু করছি যে আমি না থাকাকালীন এখন তো রোদ অনেক চওড়া, প্রত্যেক দিন পানি দিলে ভালো হয়। তো সব ভাবিদের একটু একটু করে বলে যাব যে ভাবি যখনই একটু ছাদে যাবেন বা ইচ্ছে করেই যাবেন শুধু টবগুলোতে পানি দিতে, আসলে এগুলো আসলে ঝামেলা, একজনের দায়িত্ব আরেকজনকে দেওয়া আসলে অনেক ঝামেলা। তারপরেও ভাবিদের বলবো, ভাবিরা যেন একটু কষ্ট করে গাছগুলোকে একটু পানি দেয়। এই তো আমার ডাউল ভর্তা হয়ে গেছে, আর ভাতটা বাড়লেই ভর্তা করে নেব। এদিকে লেবু এবং ট্যাং ভিজিয়ে, চিনি ভিজিয়ে রেখে গেলাম, সন্ধ্যায় একটু গুলিয়ে দিয়ে। আর অলরেডি বিকাল হয়েও আসছে, আস্তে আস্তে সময়ও হয়ে আসছে, আর একটু পরেই সন্ধ্যা নামলেই বাস ইফতারের টাইম হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ বিকাল। রান্নাবান্না প্রায় শেষ, রান্না শেষ করেছি, ইফতারে সব কিছু গুছিয়ে নিয়েছি, ইফতারের সময় যা যা খাবো। আর এখন যাবে একটু ছাদে, রোদটা শেষ হয়ে যাচ্ছে, সূর্যি মামা ডুবছে, ইফতারের টাইম হয়ে যাচ্ছে। নিবিড় খুবই দুষ্টুমি করছে, নিবিড় এখান থেকে যেতেই চাচ্ছে না। এদিকে নিবিড়ের দাদি তো খুবই অসুস্থ, নিবিড় বগুড়া থেকে যেতেই চাচ্ছে না, ওর এখানে অনেকটাই ভালো লাগছে। এখন কি যে করি, এদিকে নিবিড়ের মানে জোর জবরদস্তি, ওদিকে আমার শাশুড়ি অসুস্থ। আমার শ্বশুর গত পরশুদিন চলে গিয়েছিল, নিবিড় আজকে বাধ্য করেছে তাকে আনতে, তার শরীরটা খুব একটা ভালো না, জ্বর জ্বর ভাব, ঠান্ডাও লেগেছে। তো সব মিলিয়ে না কোনো কিছু আসলে গুছিয়ে উঠতে পারছি না, কি করব ভাবছি। এদিকে নিবিড়ও কথা শুনছে না, দেখা যাক, সবাই একটু দোয়া করেন। নিবিড় কেমন জানি করছে, এখান থেকে যাবে না, ও 20 তারিখ পর্যন্ত থাকবে। এদিকে যে একদিন না থাকলেই আমার এখানে ভালো হয়। আর ঈদের রোজার রমজান মাসে তেমন একটা ক্লাস হয়, ক্লাস হয় না সেটা বলবো না, টিচার তো ঠিকই ক্লাসে আসে, আসলে ছাত্রছাত্রী না আসলে ক্লাসটা আসলে জমে না। ওই জন্যেই আসলে স্কুলে যেতেও ইচ্ছে করে না, আমার নিজেরও যেতে ইচ্ছে করছে না, কোনো অভিভাবক তেমন একটা নাই, স্কুলটাও তেমন একটা জমজমাট নাই রমজান মাস হিসেবে, ওই জন্য বোধহয় কেউ আসছে না। সব মিলিয়ে না আউলা ঝাউলা লাগছে নিবিড়ের জন্য। আসলে আমি চলে যেতাম, একে নিবিড়ের চিকিৎসা চললো, সেটা থাকলো, দেখলাম যে এই সপ্তাহে ক্লাসটা করেই যাই। আর কালকে বৃহস্পতিবার, কালকেই চলে মানে ক্লাস করে হয়তো শুক্রবারে সকালের দিকে চলে যেতাম, যে তাড়াহুড়ো করে এসে 2টা 1:30টার সময় ছুটি হবে, আবার তাড়াহুড়ো করে এসে সব কিছু গুছিয়ে নিয়ে আবার চলে যাওয়া সিরাজগঞ্জ, সব মিলিয়ে আর হবে না। সেজন্য ভাবছিলাম শুক্রবারে যাব, কিন্তু নিবিড় যে পরিমাণ জেদ ধরছে জানি।
দাদুকে পেয়ে যেন নিবিড়ের কথাই শেষ হচ্ছে না। বারবার বলছে, "তুমি আমাকে বোকা বানিয়েছো। তুমি এমন করে চলে আসছো। আমি তো জানিই না যে তুমি আসবা।" নিবিড় যে কত খুশি ওর দাদুকে পেয়ে, কি আর বলবো। যেখানে যাচ্ছে সেখানেই ওদের কথা। তো আমি বাবাকে বলছি যে দাদা নাতির কথায় যেন শেষই হচ্ছে না। তো বাবা বলছে যে আসলে আমার নাতি নিবিড় যে আমাকে কতখানি ভালোবাসে এটা আসলে আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আসলে নিবিড় বাবা বলছিল, এটাও বলছিল যে ওকে এত বকি, শুধু ভালোও বাসি না। ওকে যে পরিমাণ আমি বকি বা ওকে মারাও হয়, তারপরেও দেখো একটু রাগ ওর মনে নেই। কোনো রকমের রাগ ধরে রাখে না। এখন বকি, কিছুক্ষণ আগে মারবো, তার ১০ মিনিটও যাবে না ও আমার গলা ধরে শুয়ে থাকবে। আমার জন্য পাগল হয়ে যাবে। এবং আমার শ্বশুর পরশু গেছে, না হলেও অমন ১-২০০ বার মানে ফোন দেওয়া হয়ে গেছে বাবাকে, কখন আসবা, তুমি কেমন আছো, খাইছো নাকি, সমস্ত খবর ওর দাদুর রাখবে। তো আসলে ভালোবাসা আসলে আসে ভিতর থেকে, একজনের প্রতি একজনের ভালোবাসা এমনি এমনি আসে না। নিবিড় আসলে সব থেকে বেশি নিবিড়ই আসলে নিবিড়ের দাদুকে ভালোবাসে, অনেক ভালোবাসে।